আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া শানমুন আদর্শ দাখিল মাদ্রাসা। আমি আজকে আবারও নবম দশম শ্রেণীর কবিতা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব, সেই কবিতাটি যাওয়ার পূর্বে কিছু ছবি আমরা দেখে নিই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে ছবিগুলি থেকে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারতেছি যে এখানে একটি ছবি দেওয়া আছে বিদেশি। এটাও একজন নতুন অতিথি, বিদেশির ছবি এবং বিদেশি মানচিত্র। তো এই বাহিরের ছবি এবং মানচিত্র ছবি আমরা দেখতে পেলাম। এ পর্যায়ে আরো কিছু ছবি আমরা দেখি। দেখো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে, নিশ্চয়ই সবাই চিনতে পেরেছ। ছবিটি আমাদের দেশের একজন লেখক, কবি আহসান হাবিব এবং বাংলাদেশের মানচিত্র, যে মানচিত্রের জন্য আমরা অনেক সংগ্রাম, অনেক রক্ত আমাদেরকে দিতে হয়েছে, সে বাংলাদেশের মানচিত্র। তো এটা আমাদের কবি, আমাদের এই জন্মভূমির বাংলাদেশ মানচিত্র আমাদের খুব আকাঙ্ক্ষার একটি মানচিত্র। তাহলে আমরা এই দুরকমের ছবির মধ্যে দেখতে পেলাম যে কিছু বিদেশি ছবি, বিদেশি মানচিত্র, এবং কিছু দেশের ছবি, দেশের মানচিত্র। তার মানে আমরা যে আজকে পাঠটি নিয়ে হাজির হয়েছি তা হলো, আমি কোনো আগন্তুক নই। লিখেছেন আহসান হাবিব। আমি কোনো আগন্তুক নই। তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়েছে পাঠ্যপুস্তকে। তো আমি কোনো আগন্তুক নই। আগন্তুক মানে নিমন্ত্রিত অতিথি, বাহিরের কেউ। তো আমরা আমাদের আজকের পাঠ পেয়ে গেলাম। তো এই পাঠ শেষে আমরা যা জানতে পারব, শব্দের অর্থ লিখতে পারব, কবির পরিচিতি বলতে পারব, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারব, জন্মভূমির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারব, কবি ও প্রকৃতির মধ্যে বিরাজমান সম্পর্ক বলতে পারব। তো কবিতাটি প্রবেশ করার পূর্বে কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে। কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেছেন 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলায়। তিনি মৃত্যুবরণ করেন 1985 সালে 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। কবি আহসান হাবিবের শিক্ষা জীবন, তিনি বরিশাল
বজ্রমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক পুরস্কার লাভ করেন। কবি আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অরণ্যে নীলিমা, রানী শাকের শাখো, মেঘ বলে চৈত্রে যাব, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, এগুলি কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আরো অনেক কাব্যগ্রন্থ রয়েছে। কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ, বিখ্যাত একটি কাব্যগ্রন্থ রাত্রিশেষ। কবির কর্মজীবনে তিনি সাংবাদিকতার পেশায় ছিলেন। বিভিন্ন পত্রিকার সংপাদক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। তো বন্ধুরা, কবি সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম। তো চলো কবিতাটি সুন্দরভাবে পড়ে নিই। তো তোমরা বই হাতে নাও এবং আমার সাথে সাথে কবিতাটি পড়ো। তারপর কবিতার পরে আমরা লাইন বা লাইন ব্যাখ্যায় যাব। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবীব। আমি আগেই বলেছি কবিতাটির যে নামকরণ, যে আমি কোনো আগন্তুক নই, মানে আমি কোনো বাহিরের কোনো অতিথি নই, আমি কোনো আত্মীয় নই। এরকম চিন্তা ভাবনা থেকে কবিকে তিনি যে এই দেশে, এই রাষ্ট্রের মানুষ, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তার নামের মধ্যেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে আমি কোনো আগন্তুক নই। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাগবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার জাটকা ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, ক্ষুধার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপ্তাহিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। আমি কোনো আগন্তুক নই। এই খড় রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের দানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরুল পাতা টলমল শিশির, সাক্ষী জোনাকি জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠাই নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশের দানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদী, মুগ্ধ এক অবোধ বালক। বন্ধুরা, কবিতাটি খুব চমৎকার। কবিতাটি এতক্ষণ আমরা কবিতাটি পড়লাম, সরব পাঠ করলাম। কবিতার কিছু শব্দার্থ আমরা জেনে নিই, তাহলে পাঠ বিশ্লেষণে আমাদের কিছুটা সহজ হবে।
আসমান আকাশ, নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ, জমিন ভূমি মাটি, দানের মঞ্জরি দানের শীষ, অভ্যাগত নিমন্ত্রিত অতিথি। বন্ধুরা, এতক্ষণ আমরা কিছু শব্দার্থ জানলাম। চলো এখন কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। কবিতার প্রথম পংক্তিতে কবি বলেছেন, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। কবি প্রথমেই সাক্ষী মানছে। সাক্ষী মানেই তো বুঝো, সাক্ষী হলো যে সরাসরি দেখেছে কিংবা চিনে, সরাসরি দেখা, এটাই হলো সাক্ষী। তাহলে কবি আসমানকে সাক্ষী রাখছেন, সাক্ষী তিনি জমিনের ফুলকে রাখছেন। কবি পরের লাইনে বলতেছে, এই নিশিরায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। কবি আসমানে বাঁশবাগানে, তোমরা জানো যে গ্রাম অঞ্চলে বাঁশবাগানে রাত্রে অন্ধকারে জোনাকি পোকা, যেটা বাতি পোকার পেছনে যে বাতি জ্বলে, এটা আমরা চিনি সবাই, সেই জোনাকিকে কবি সাক্ষী মানছেন। তিনি আবার এই বাংলার ফুল ফলকেও সাক্ষী করছেন। তিনি দেখো প্রথমে আসমানকে সাক্ষী রাখলেন, পরে জমিনের ফুলকে সাক্ষী রাখলেন, আবার তিনি বাঁশবাগানে যে জোনাকি পোকা থাকে সেই পোকাকে সাক্ষী রাখলেন, তিনি ফলকেও সাক্ষী করলেন। তিনি পরের লাইনে আরো কিছু সাক্ষী মানছেন, যে সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙ্গা আমাকে চেনে। তোমরা গ্রাম বাংলার চিত্র তিনি ফুটিয়ে তুলতেছেন এবং গ্রামীণ যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিকেই তিনি কিন্তু সাক্ষী মানছেন বারবার। তিনি পুবের পুকুরকে সাক্ষী মানছেন। তিনি আবার ওই যে ডুমুরের ডালে স্থির দৃষ্টি, তোমরা জানো যে মাছরাঙ্গা মাছ শিকার করার জন্য পুকুরের পাড়ে স্থির দৃষ্টি ডালের মধ্যে বসে থাকে, জুপড়া ডালের মধ্যে বসে থাকে, কখন তার শিকার আসবে, মাছ আসবে, সে সেটা শিকার করবে। এরকম মাছরাঙ্গাকে সে সাক্ষী রাখতেছে, আবার বলতেছে যে মাছরাঙ্গা আমাকে চেনে। এই যে পুকুরের পাড়ে কিংবা ওই ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে যে মাছরাঙ্গা বসা আছে, সেই মাছরাঙ্গাকেও কবিকে চেনে। তিনি এই কবি প্রথম থেকে এ পর্যন্ত সাক্ষী মানলেন, মানে তাকে যে চিনে এরকম ভাবে প্রকৃতিকে তিনি সাক্ষী মানলেন, আসমানকে সাক্ষী করলেন, জোনাকি পোকাকে সাক্ষী করলেন, মাছরাঙ্গাকে বললেন যে সে চিনে, তিনি ফুলকে সাক্ষী মানলেন। সাক্ষী মানার পরে তিনি জোর দিয়ে বলতেছেন যে এই লাইনগুলিতে, যে আমি কোনো অভ্যাগত নই, খুদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। দেখো কত সিরিয়াস হয়ে গেলে আমরা যখন কথা বন্ধু বান্ধবের সাথে বলি, যখন কোনো কিছু বলার পরে বিশ্বাস করানোর জন্য বলি, তখন কিন্তু আমরা কসম কাটি, যে খুদার কসম। কবিও এরকম একটা হার্ড লাইনে চলে গেছেন। তিনি বলতেছেন যে আমি কোনো অভ্যাগত নই। অভ্যাগত অর্থ হলো যে নিমন্ত্রিত অতিথি, হ্যাঁ, কিংবা আগন্তক, যে তিনি নিমন্ত্রিত অতিথি নয়, তিনি কেউ তাকে দাওয়াত করে এই দেশে আনেনি, সে এই দেশেরই সন্তান, সে এখানেই বড় হয়েছে, হ্যাঁ, তার প্রকৃতির সাথে তার একটা নিবিড় সম্পর্ক। তিনি বারবার জোর দিয়ে বলতেছেন, শেষ পর্যন্ত সাক্ষী মানার পরে তিনি জোর দিয়ে বলতেছেন যে খুদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি বাইরের কোনো দেশের থেকে নাগরিক না, আমি বাইরের দেশ থেকে আসিনি এই দেশে, আমি এই দেশেরই সন্তান, আমার এই দেশের জন্ম, আমি আমার নারী
হ্যাঁ এই দেশের প্রকৃতির সাথে, এই দেশের জন্মভূমির সাথে গাথা। তাই তিনি ক্ষুধার কসম কেটে বলতেছেন যে আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি বাইরের কোনো লোক নই। বারবার তিনি একই কথা বারবার বলতেছেন। তিনি পরের পংক্তিতে বলতেছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি শাব্দিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে বলতেছে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অতিথি নই, আমি কোনো বাহিরের লোক নই, আমি এখানেই ছিলাম, আমার জন্মভূমি এখানে, আমি এখানেই বড় হয়েছি, আমি এই গ্রামেই থাকি, আমার এই গ্রামে আমার জন্মস্থান। তিনি আবার শেষের এই লাইনে বলতেছেন যে এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। আমি যে জন্ম গ্রহণ করেছি এই পিরোজপুর জেলায়, আমি শুধু ওই পিরোজপুরের নাগরিক নই, কিংবা আমি এই পিরোজপুরের জন্মস্থানে আমার যে জন্ম, এটা নিয়ে আমি ভাবছি না, আমি সর্বত্রই আছি। মানে আমি সারা বাংলাদেশের নাগরিক, সারা বাংলাদেশকে আমি ভালোবাসি, সারা বাংলাদেশ আমাকে চিনে। হ্যাঁ, বাংলাদেশের সাথে আমার সম্পর্ক। তিনি, আমরা একটু যদি এই লাইনটা একটু বিশ্লেষণ করি আরো সহজ হবে। তোমরা বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক, সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের একজন প্রথম সারির ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হ্যাঁ, তার বাড়ি নড়াইলে, আমরা সবাই জানি। তিনি যখন বিদেশে খেলতে যান, বিদেশে যখন খেলেন, তিনি শুধু নড়াইলের প্রতিনিধি হয়ে খেলেন না, তিনি নড়াইলেই তার চিন্তা চেতনায় থাকে না, তিনি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সারা বাংলাদেশ তাকে নিয়ে আলোচনা করে, কিংবা সারা বাংলাদেশের পক্ষে তিনি খেলেন। এই যে তিনি শুধু নড়াইলে জন্মগ্রহণ করে শুধু নড়াইলেই আছেন তা না, তিনি সারা বাংলাদেশের মানুষের অন্তরে রয়েছেন। হ্যাঁ, তিনিও সারা বাংলাদেশকে নিয়ে পাবেন। তো এইভাবেই কবি বলতে চাইতেছেন যে এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। এই যে আমি জন্ম গ্রহণ করেছি গ্রামে, আমার গ্রামের প্রকৃতি আমাকে চিনে, গ্রামের সবার সাথে আমি তাকে চিনি, তারা আমাকে চিনে। শুধু ওই গ্রাম, শুধু ওই জন্মস্থানটুকুই আমার সাথে সম্পর্ক না, আমি আমার এই দেশ, সারা বাংলাদেশেই আমার অবস্থান, আমি সারা বাংলাদেশেই রয়েছি, সর্বত্র রয়েছি, সব জায়গায় রয়েছি। পরের পংক্তিগুলো আমরা আলোচনা করি। তিনি আবার বলতেছেন যে আমি কোনো আগন্তুক নই, তিনি বারবার বলতেছেন যে আমি কোনো বাহিরের লোক নই। এই খড়, রৌদ্র, জলজ, বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চিনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। তিনি বলতেছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো বাহিরের লোক নই। এই যে খড়, রৌদ্র, জলজ, বাতাস বলতে আমরা বুঝতেছি বিকেলের ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চিনে। যখন বিকেল হয় তখন কিন্তু রৌদ্রের যে তাপ সেটা কমে আসে এবং ওই ক্লান্ত মনে হয়, যেন তাদের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে। হ্যাঁ, সেরকম ক্লান্তি পাখিরও সারাদিন ছুটাছুটি খাবারের জন্য এই জায়গা থেকে সেই জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে যখন বাসায় সে চলে আসবে, সেই সময় কিন্তু সে একটু ক্লান্তি হয়ে যায়। সেই ক্লান্তি বিকেলের পাখিরা আমাকে চিনে। কই বলতেছে, তারা জানে যে আমি কোনো আত্মীয় নই, আমি এখানে বেড়াইতে আসি নাই, আমি এখানে কারো দাওয়াতে চলে আসি নাই, আমার জন্ম এখানে, আমি এইখানে বাস করি, আমি এই দেশকে বসবাস করি, এই দেশের মানুষ, এই দেশের প্রকৃতিকে আমি ভালোবাসি। তিনি কবি বারবার কিন্তু এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছেন। আমরা পরে লাইনগুলি নিয়ে আলোচনা করি। যে কার্তিকের দানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরুল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ডাকা নিশিন্দার ছায়া। দেখো, তিনি আরো সাক্ষী মানতেছেন। আগে তো পরিচয় দিয়েছেন, তারপর এখন তিনি আরো সাক্ষী মানতেছেন যে কার্তিক দানের মঞ্জরি সাক্ষী। তোমরা, মঞ্জরি মানে ওই দানের শীষ, কার্তিক মাসে যখন দান হয় এরকম শীষ হয়,
সেই শীষকে তিনি সাক্ষী মানতেছেন, দানের শীষকে। আবার ওই যে দানের যে শীষের যে চিকন পাতা, সেই পাতার মধ্যে কিন্তু এই সকালবেলা দেখবা কুয়াশা পড়ে শিশির জমে, মনে হয় যেন পাতা থেকে এই শিশিরের ফুটাটা মাটিতে জমিনে পড়বে এরকম একটা অবস্থা থাকে। সেই শিশিরকেও তিনি সাক্ষী মানতেছেন। আবার ওই জ্যোৎস্না রাতের যে গাছ আমরা দেখতে পাই, জ্যোৎস্না রাতে গাছের যে একটা ছায়া থাকে, এরকম একটা ছায়া, এরকম একটা গাছের, নিশিন্দা মানে এক ধরনের গাছ, সেই গাছের ছায়াকেও তিনি সাক্ষী মানছেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দানের শীষ মঞ্জুরিকে সাক্ষী করছেন, চিরুল পাতার টলমল শিশিরকে তিনি সাক্ষী করছেন, তিনি আবার ওই নিশিন্দার ছায়াকে, হ্যাঁ, এক প্রকার গাছের যে ছায়া পড়ে জ্যোৎস্না রাতে, সেই ছায়াকে তিনি সাক্ষী মানছেন। তিনি পরের লাইনগুলিতে বলতেছেন আবার যে অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। এই যে কদমালি, বৃদ্ধ লোক, বার্ধক্যে একবারে নত, এরকম একজন বার্ধক্যকে তিনি নিয়ে এসেছেন তার কবিতায়। বলতেছেন যে এই বার্ধক্যে নত কদমালি, তিনি কিন্তু আমাকে চিনেন, তার চিরচেনা স্বজন একজন, আমি তার আত্মীয়। এই দেশের একজন মানুষ, তিনি এই দেশের, এখানে তিনি কবি এই দেশের যে বৃদ্ধ মানুষগুলি রয়েছে, সেই মানুষগুলিও যে তাকে চিনে, তাদের যে স্বজন, তাদের যে আত্মীয়, এটা তিনি পরিচয় দিয়েছেন। তিনি আরো পরিচয় দিয়েছেন, দেখো, যে আমি জমিলার মা, শূন্য খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। এই যে জমিলার মা, রান্নাঘর, এখানে বোঝানো হয়েছে যে অনেক গরিব দরিদ্র মানুষ কি খাবারের অভাবে ঘরে রান্নাঘরগুলি চুলায় পাক হয় না, পাক যদি না হয় তাহলে থালাগুলি কি থাকবে? শুকনো থাকবে। সেই শুকনো থালার কথা তিনি বলতেছেন, যে সেই শুকনো থালা, তার মানে জমিলার বাড়িতে আমি গিয়েছি এরকম দরিদ্র মহিলার ঘরে, এবং সেই যে শুকনো থালা যেখানে খাবার নেই, সেই শুকনো থালা পর্যন্ত আমাকে চিনে। হ্যাঁ, তার মানে কবি সব প্রকারের, সব প্রকৃতি, মানুষ, হ্যাঁ, কিংবা উপাদান, সবাই তাকে চেনে, এবং সেও তাদেরকে কি চিনে, তারাও তাকে চিনে, এরকম একটা বর্ণনা তিনি করার চেষ্টা করেছেন। কবি পরের পংক্তিগুলিতে বলতেছেন যে হাত রাখো বৈঠাই নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা জানি গ্রাম বাংলা কৃষিকাজ নির্ভর, এই নাঙ্গল, গরু, কিংবা ওই নদী, জেলেদের নদী, তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে সেই নাঙ্গল, কৃষক যে হাল চাষ করে, আমি কিন্তু ওই গ্রামের, ওই একবারে পল্লী গ্রামের ওই নাঙ্গলে চাষ করা কৃষকের সন্তান। সেই নাঙ্গলে যদি হাত রাখো, আমার মনে, তুমি বুঝতে পারবে যে আমার স্পর্শ সেখানে লেগে আছে। তুমি যদি বৈঠায় হাত রাখো, নদীতে যে বৈঠা দিয়ে নৌকা চালানো হয়, সেই বৈঠায় যদি তুমি হাত রাখো, তাহলে সেই বৈঠা মধ্যেও তুমি বুঝতে পারবে আমার স্পর্শ লেগে আছে। সেই মাটিতে বলতেছে যে এই যে আমি যে হাল চাষ করেছি, আমার শরীরে লেগে আছে সেই স্নিগ্ধ মাটির সুবাস, মাটির যে একটা গন্ধ, সেই গন্ধটা পর্যন্ত আমার শরীরের গন্ধ ওই মাটির সাথে মিশে একাকার হয়ে রয়েছে। সেইখানে তুমি এই মাটির সুবাসটা কিন্তু পাবে, আমার সেই গন্ধ কিন্তু তোমরা বুঝতে পারবে। কবি একবারে শেষ দিকে বলতেছেন যে আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, দুদু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা, আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবুধ বালক। কবি দেখো শেষ পর্যায়ে
তিনি মানুষকে বিশ্বাস করার জন্য মানুষ কিন্তু কসম কাটে, বিভিন্ন সাক্ষী মানে, শেষ পর্যায়ে কিন্তু আবারও জোর দিয়ে বলে যে বিশ্বাস করো, আমাকে তুমি বিশ্বাস করো যে আমি কোনো আগন্তুক নয়, আমি কোনো অতিথি নয়, আমি কোনো বাইরের লোক নয়, আমি কোনো বিদেশি না। তোমরা বিশ্বাস করো যে কি আমি এই দেশেরই সন্তান, আমি এই দেশে এত এত সাক্ষী যে মানলাম, তোমরা কেন বিশ্বাস করতেছো না? তোমরা বিশ্বাস করো যে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো বাইরের কোনো লোক নই। দুপাশে দানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। এই যে আমি গ্রাম বাংলায় বড় হয়েছি, সেখানে যে নদী রাস্তা গিয়েছে, দুপাশে ধানের ক্ষেত, সেই ধানের ক্ষেতের মাঝ দিয়ে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি চলাফেরা করেছি। এবং আমি এই উদাও নদী, যে উদাও মানে নদী কিন্তু শুকিয়ে গেছে, আগে ভরা ছিল পানিতে, সেই এখন শুকনা নদী, বালুচর পড়েছে, এরকম নদীর কিনারা কিন্তু আমি দাঁড়িয়ে, সে নদীতে দাঁড়িয়ে আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবুধ বালক। কবি বলতেছে যে আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি, এবং ওইখানে দাঁড়ানো অবস্থায় যে আমি রয়েছি, এটাই কিন্তু আমি, এই বালকটাই আমি। তাহলে বন্ধুরা, কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আমরা যেটা কবি এখানে যে মেসেজটা তিনি দিতে চেয়েছেন, তিনি কিছু সাক্ষী মেনেছেন, তিনি আসমানকে সাক্ষী মেনেছেন, আসমানের তারাকে সাক্ষী মেনেছেন, হ্যাঁ, জোনাকির বাঁশবাগানে জোনাকি পোকা যেটা সেইকে সাক্ষী মেনেছেন, এই প্রকৃতির ফুলকে সাক্ষী মেনেছেন, ফলকে সাক্ষী মেনেছেন, হ্যাঁ, পূবের পুকুরকে সাক্ষী মেনেছেন, মাছরাঙ্গাকে সাক্ষী মেনেছেন। এই যে এত এত সাক্ষী তিনি রাখলেন, রেখে তিনি বললেন যে খুদার কসম যে আমি কোনো বিদেশি পথিক নই। শেষ পর্যন্ত তিনি হার্ড লাইনে চলে গেলেন। এইভাবে সাক্ষী মানার পরে বললেন যে আমি অবশ্যই এই দেশের নাগরিক, আমি আমার জন্ম এখানে, আমার এই জন্মভূমিকে আমি ভালোবাসি, হ্যাঁ, এই জন্মস্থানের প্রতি রয়েছে আমার অগাধ ভালোবাসা। শুধু জন্মস্থানটা নয়, সারা দেশকেই আমি ভালোবাসি, আমি সর্বত্রই রয়েছি, আমি সারা দেশে রয়েছি। হ্যাঁ, এইভাবে তিনি সাক্ষী, বারবার সাক্ষী মেনে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি আমার এই জন্মভূমিকে ভালোবাসি। এই যে কবিতার মধ্যে আমরা কবির কি পেয়েছি? দেশপ্রেম পেয়েছি। তিনি এই দেশের প্রতি যে তার এত ভালোবাসা, তিনি প্রকৃতির সাথে যে বড় হয়েছেন, এই প্রকৃতিকে যে তিনি এত ভালোবাসেন, এবং প্রকৃতি যে তাকে চেনে, আবার তাকে চেনে, আবার তিনিও প্রকৃতিকে চেনেন। হ্যাঁ, এই যে অঙ্গভঙ্গিভাবে বসবাস করা, এটাকে তিনি বিভিন্নভাবে সাক্ষীর মাধ্যমে, তার জোর গলায় তিনি বলার মাধ্যমে তিনি আমাদেরকে বিশ্বাস করাতে পেরেছেন যে তিনি এই দেশেরই নাগরিক, তার এই দেশেই তার জন্ম, এবং এই দেশের প্রতি রয়েছে তার ভালোবাসা। তো বন্ধুরা, আমরা যে কবিতাটা এতক্ষণ পড়লাম, কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করতেছি, মূল্যায়নের দিকে আমরা এখন যাচ্ছি। যে আহসান হাবিব কখন জন্মগ্রহণ করেন? 2 নম্বর প্রশ্ন, অকাল বার্ধক্যে নত কে? 3 নম্বর, কবি কোন নিয়মে জন্মভূমিতেই থাকেন? 4 নম্বর, অব্যাহত শব্দের অর্থ কি? নিশ্চয়ই তোমরা মনে করতে পেরেছো প্রশ্নগুলি। যদি না মনে করতে পারো তাহলে প্রশ্নটি তোমরা মিলিয়ে নাও উত্তরগুলি। প্রথম 1 নম্বর প্রশ্নের যে উত্তরটা ছিল, আহসান হাবিব 1917 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি জন্মগ্রহণ করেন। অকাল বার্ধক্যে নত কদমালে আমরা কবিতার মধ্যে পেয়েছি। কবি শাপনিক নিয়মে জন্মভূমিতেই থাকেন। অব্যাহত শব্দের অর্থ আগন্তুক, নিমন্ত্রিত অতিথি। তো বন্ধুরা, এই যে আমরা কবিতাটি বিশ্লেষণ করলাম, নিশ্চয়ই আমি আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ, এবং তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এই কবিতাটি বারবার বাড়িতে পড়বে, এবং আমার এই ক্লাসটি প্রয়োজন মনে করলে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে বারবার দেখবে, এবং তোমার যে কবিতা তুমি যে নিজে পড়ে যেটুকু বুঝেছ,
এবং আমার ক্লাসের বিশ্লেষণ, এই দুটা একসাথে করলেই তুমি এই কবিতা সম্পর্কে সুন্দর একটা ধারণা তোমার মধ্যে চলে আসবে। তারপর ধারণা চলে আসলে তুমি এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন হোক বা যে কোনো শব্দার্থ হোক, যে কোনো বহু নির্বাচনী প্রশ্ন হোক, তুমি সুন্দর করে কিন্তু খাতায় উত্তর দিতে পারবে। তো তোমরা এটা কি করতে হবে, বারবার এই কবিতাটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং আমার এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দু একবার দেখো, আমার বিশ্বাস যে তোমরা উপকৃত হবে এবং সুন্দরভাবে কবিতাটি বুঝতে পারবে এবং যে কোনো সৃজনশীলের প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। যেহেতু এসএসসি পরীক্ষা হবে, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে বলছি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, মানে এই বাড়ির কাজটি যেহেতু তোমরা বাসায় আসো, এই বাড়ির কাজটি প্র্যাকটিস করবে, বাড়িতে লেখার জন্য চেষ্টা করবে। প্রকৃতির সাথে তোমার যে সম্পর্ক রয়েছে তা আমি কোনো আগন্তুক নই কবিতার আলোকে ব্যাখ্যা করো। এই যে প্রকৃতি, এই প্রকৃতির সাথে আমরা যেহেতু গ্রাম বাংলায় জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই প্রকৃতির সাথে তার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক যে প্রত্যেক মানুষেরই কিন্তু প্রকৃতি, কবির মতোই কিন্তু প্রকৃতির যে সম্পর্ক, সেই সম্পর্কটা রয়েছে। কারণ আমরা সবাই এই দেশকে ভালোবাসি, আমরা সবাই এই জন্মভূমিকে ভালোবাসি। সেই যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই তোমার যে সম্পর্ক রয়েছে, এই প্রশ্নটি এই আমি কোনো আগন্তুক নই কবিতার কবির যে ভাষা, সেই ভাষার আলোকে তোমরা ব্যাখ্যা করবে। এই প্রশ্নটি নিয়ে আসবে খাতায়, সুন্দর করে লিখবে। তো বন্ধুরা, আজকে মতো তোমাদের এই অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। হয়তো আগামী কোনো এক ক্লাসে আবারও দেখা হবে অন্য কোনো গল্প কিংবা কবিতা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।